নিশুতি রাতের মায়াজাল, গৌরবে আর অভিশাপে ঘেরা গ্রাম। বাংলার সীমান্ত ঘেঁষা এক নাম না জানা গ্রাম। গ্রামটির নাম এককালে ছিল স্বর্ণপুর, কিন্তু এখন মানুষ তাকে মরা গাঙের গ্রাম বলে চেনে। কারণ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি কয়েক দশক আগে শুকিয়ে গেছে, আর সেই থেকেই গ্রামে শুরু হয়েছে একের পর এক রহস্যময় মৃত্যু। এই গ্রামেই বহু বছর পর ফিরল অনিশ। অনিশের ঠাকুরদা ছিলেন এই গ্রামের জমিদার, কিন্তু এক অভিশপ্ত রাতে তারা সপরিবারে শহর চলে যান। অনিশ এসেছে সেই পুরনো জমিদারি ভিটে বিক্রি করতে। অনিশ যখন গ্রামে পৌঁছালো তখন সূর্য প্রায় ডুবুডুবু। গ্রামের মাতব্বর হারু কাকা তাকে বারবার বারণ করলেন, বাবা, আজ রাতটা অন্তত আমার ঘরে থাক, ওই পুরো বাড়িতে যাস না। অনিশ হেসে উড়িয়ে দিল। সে যুক্তিবাদী মানুষ। ঝোপঝাড় পরিষ্কার করে সে যখন অন্দরমহলে ঢুকল, এক ভ্যাপসা গন্ধ তার নাকে এলো। ধুলোবালি ঝেড়ে ওপরের একটা ঘরে সে শোয়ার ব্যবস্থা করল। রাত বাড়ার সাথে সাথে গ্রামের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হতে লাগল। রাত তখন 12টা। হঠাৎ অনিশের কানে এলো এক অদ্ভুত সুর। মনে হলো বাড়ির পেছনের পুকুর ঘাট থেকে কেউ করুণ সুরে গান গাইছে। কৌতূহলবশত অনিশ জানলা দিয়ে তাকালো। দেখল চাঁদের আবছা আলোয় ঘাটের পৈঠায় একজন মেয়ে বসে আছে। তার লম্বা চুল হাঁটু অবধি ঝুলে পড়েছে। অনিশ ভাবল, এই রাতে গায়ের মেয়ে এখানে কেন? সে টর্চ নিয়ে নিচে নামল, কিন্তু ঘাটে পৌঁছতেই দেখল কেউ নেই। শুধু ঘাসগুলো এমনভাবে চ্যাপ্টা হয়ে আছে যেন কেউ বসেছিল, আর বাতাসে এক তীব্র পচা কাদা আর রজনীগন্ধার মিশ্রিত গন্ধ। অনিশ ঘরে ফিরে এসে অবাক হয়ে দেখল তার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। সে ধাক্কা দিল, কিন্তু খুলল না। অথচ সে একা ছাড়া বাড়িতে কেউ নেই। হঠাৎ সে শুনল ঘরের ভেতর থেকে কেউ ভারী গলায় কথা বলছে। ফিরে এসেছে, রক্ত ফিরছে তার নিজের ঠিকানায়। অনিশ সাহসে ভর করে কাঁদি দিয়ে ধাক্কা মেরে দরজা খুলল। ঘর খালি, কিন্তু মেঝের ধুলোয় ছোট ছোট শিশুর পায়ের ছাপ, যা জানলা দিয়ে দেওয়ালের দিকে উঠে গেছে। পরদিন সকালে অনিশ হারু কাকার কাছে সব খুলে বলল। হারু কাকা ভয়ে কুঁকড়ে গিয়ে বললেন, তোর প্রপিতামহ এক তান্ত্রিককে এই বাড়িতে জীবন্ত সমাধি দিয়েছিলেন এক গুপ্তধনের লোভে। সেই তান্ত্রিক মরার আগে অভিশাপ দিয়েছিলেন, এই বংশের কেউ এই বাড়িতে রাত কাটাতে পারবে না। তোর বাবা কাকারা পালিয়েছিলেন, কিন্তু তুই কেন এলি? অনিশ এসব বিশ্বাস করল না। সে দ্বিতীয় রাতও সেখানে কাটানোর সিদ্ধান্ত নিল। রাত 2টো। হঠাৎ অনিশ অনুভব করল তার বিছানাটা কাঁপছে। সে চোখ মেলতেই দেখল ঘরের 4 কোণে 4 জন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের মুখ নেই, শুধু হাড়ের কাঠামোর উপর চামড়া ঝুলে পড়ছে। তারা সমস্বরে বলতে শুরু করল, আমায় মুক্তি দে, নতুবা আমাদের সাথে মিশে যা। অনিশ ঘর থেকে বেরিয়ে দৌড়ে নিচে নামল। সে দেখল সদর দরজা অদৃশ্য হয়ে গেছে। সেখানে শুধু দেওয়াল। বাড়ির স্থাপত্য যেন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। সে যেদিকেই যাচ্ছে সে ঘুরিয়ে ফিরিয়ে সেই অন্ধকার হলঘরে ফিরে আসছে, যেখানে সেই তান্ত্রিকের সমাধি ছিল। হঠাৎ দেওয়াল থেকে রক্ত চুইয়ে পড়তে লাগল। সেই রক্তে ভেসে এলো হাজার হাজার কালো বল। হলের মাঝখানে মাটি ফেটে বেরিয়ে এলো এক কঙ্কালসার মূর্তি, তার জটাধারী চুল আর জ্বলন্ত চোখের কোটর। সে হাত বাড়াতেই অনিশ অনুভব করল তার দম বন্ধ হয়ে আসছে। তান্ত্রিকের কণ্ঠস্বর যেন পাতাল থেকে উঠে এলো, তোর পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত তুই করবি। অনিশের চোখের সামনে তার ঠাকুরদার আমলের সেই নৃশংস দৃশ্যগুলো সিনেমার মতো ভেসে উঠতে লাগল। অনিশ তখন জ্ঞান হারানোর মুখে। হঠাৎ তার মনে পড়ল ঠাকুরমা দেওয়া একটা তামার কবচ তার পকেটে আছে। সে সেটা বের করে জোরে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারল। এক বিকট আর্তনাদ করে পুরো বাড়িটা কেঁপে উঠল। সেই মুহূর্তে অনিশ দেখল সামনে বন্ধ হয়ে যাওয়া দরজাটা খুলে গেছে। সে সর্বশক্তি দিয়ে দৌড় দিল। পরদিন সকালে গ্রামের লোক অনিশকে অচৈতন্য অবস্থায় সেই শুকনো নদীর পাড়ে খুঁজে পায়। তার চুল রাতারাতি পেকে সাদা হয়ে গেছে। সে আর কোনোদিন সেই গ্রামে ফেরেনি। জমিদারি বাড়িটা আজও সেখানে আছে, তবে এখন আর তার কোনো দরজা বা জানলা দেখা যায় না। জঙ্গল এমনভাবে বাড়িটাকে গিলে খেয়েছে যেন সে এক অভিশপ্ত সমাধি। গ্রামের মানুষ বলে, আজও অমাবস্যার রাতে সেই মরা নদীর পাড়ে দাঁড়ালে জমিদার বাড়ির ভেতর থেকে পৈশাচিক হাসি আর শৃঙ্খলের ঝনঝনি শোনা যায়। যারা সেই শব্দ শুনে সেদিকে তাকায় তারা আর কোনোদিন লোকালয় ফিরে আসে না। এই গল্পটি বলার সময় অন্ধকারে একটা মোমবাতি জ্বালিয়ে রাখা যেতে পারে। বাংলার লোকজ ভূতের ভয়, নিশুতি ডাক বা অপদেবতার অস্তিত্ব আজও গ্রাম বাংলার সংস্কৃতির গভীরে